ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত। আজ আমরা সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র থেকে আর একটি গল্প বেছে নিয়েছি। গল্পটির নাম কালো বেড়াল, সৈয়দ মুস্তাফা সিরাজ। এই নিয়ে পরপর 3 দিন, দিন না বলে সন্ধেবেলা বলাই উচিত, জগমোহন বেড়াতে বেরিয়ে ঠিক একই জায়গায় একটা কালো বেড়াল দেখতে পেলেন। কালো বেড়াল এমন কিছু বেদখুটে প্রাণী নয়, কিন্তু একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে কেন? আর জায়গাটাও তো সন্দেহজনক। গদাইবাবুর আমবাগানে, কিছুদিন আগে যেখানে মোনাই ফকিরের লাশ পড়ে থাকতে দেখা গিয়েছিল সেখানেই। মোনাই ফকিরের আস্তানা একটু দূরে অবশ্য। সে নাকি লটারিতে অনেক টাকা পেয়েছিল, তারপর ডাকাত পড়েছিল রাত্রিবেলা। সকালে দেখা গেল ফকিরের লাশ পড়ে আছে গদাইবাবুর বাগানের ধারে। ধর আর মুন্ডু আলাদা, সে এক বিভৎস দৃশ্য। মোনাই ফকির কালো আলখাল্লা পরে থাকত, মাথার টুপিও ছিল কালো। গাঁজার নেশায় সব সময় চোখ দুটো রাঙা। আস্তানা বলতে একটা পুরনো বাদশাহী আমলের মুসলমান সাধুর কবরের ওপরের পাথরের একতলা ঘর। কবরের পাশেই মোনাই ফকির খেত, ঘুমতো। ওখানেই তার সংসার আর সাধন ভজন। হাটবারে লোকেরা এসে তার কাছে ওষুধ চাইত, ভূত ভবিষ্যৎ জানতে চাইত, পয়সা করি দিত। এ হেন ফকির মানুষ লোভের বশে লটারির টিকিট কিনেছিল, একেবারে নাকি ফার্স্ট প্রাইজ পেয়েছিল। কমপক্ষে লাখ টাকা তো বটে। চারিদিকে হইচই পড়ে গিয়েছিল এই খবরে। কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। ফকির বেচারা প্রাণে মারা পড়ল। জগমোহন রোজ নদীর ধার অবধি বেড়াতে যান বিকেলে। সন্ধেবেলা লাঠি ঠুকঠুক করে বাড়ি ফেরেন। ওই সব কথা ভাবতে ভাবতেই হাঁটেন। আমবাগানের ধারে এসে একবার তাকান জায়গাটার দিকে এবং শিউরে ওঠেন। মনে হয় আবছা আধারে ধর আর মুন্ডু আলাদা রেখে ফকির শুয়ে আছে, এবং মুন্ডুটা যেন মিটিমিটি হাসছে তার দিকে তাকিয়ে। অমনি জগমোহন চলার গতি বাড়ান। গলার ভেতর রাম নাম যে 2-4 বার হয় না এমন নয়। তারপর এক সন্ধেয় হঠাৎ এক কালো বেড়ালের আবির্ভাব। প্রথম দিন বিশেষ গা করেননি, দ্বিতীয় দিন একটু চমকে উঠেছিলেন, তৃতীয় দিন তো ভীষণ ভরকে গেলেন ফকিরের কালো আলখাল্লার কথা মনে পড়েই। জগমোহন এই মফস্বল শহরের একজন রিটায়ার্ড উকিল। বয়স হয়ে গেছে, মাথার চুল তুলোর মতো সাদা। বিকেলবেলা কিছুক্ষণ নদীর ধারে পার্কে গিয়ে না বসলে জীবন বড্ড একঘেয়ে লাগে। রাশভারী চেহারার মানুষটি যখন মোটাসোটা ছড়ি অর্থাৎ রীতিমতো লাঠি নিয়ে ঠুকঠাক করে হেঁটে যান, পথে সবাই খুব সম্ভ্রম রেখে কথা বলে। সন্ধেবেলা গদাইবাবুর বাগানের ওদিকটায় রাস্তার ল্যাম্পপোস্ট থেকে মিটিমিটি আলো ছড়ায়। সেই আলোয় কালো বেড়ালের জলজলে হলুদ চোখজোড়া যেন জগমোহনের মনে গেঁথে গেল। সেই রাতে আর ঘুমোতেই পারলেন না। চোখ বুঝলেই দেখতে লাগলেন কালো বেড়ালের হলুদ চোখজোড়া। আতঙ্কে রক্ত ঠান্ডা হয়ে যায় বুঝি। পরদিন বিকেলে আর একা বেড়াতে যেতে ভরসা পেলেন না। ব্যাপারটা কাকেই বা বলবেন, খুব লজ্জা করে। সেই সময়কার বাঘা উকিল জগমোহন বেড়ালের ভয়ে কাবু। এ বড় খিটকিলের কথা নয়, সবাই হাসাহাসি করবে। আদালতের তাবর তাবর দুধে হাকিমকে যিনি ভয় পেতেন না, তিনি সামান্য বেড়াল দেখে ভয় পেয়েছেন। নাতি দিবু খুব ডানপিটে ছেলে, সদ্য ক্লাস 9-এ উঠেছে। এর মধ্যেই সব রকম খেলাধুলোয় নাম কুড়িয়েছে। জগমোহন দিবুকে আজ সঙ্গে নিলেন। দিবু কি খেলা ছেড়ে বিকেলবেলাটা বুড়ো দাদুর সঙ্গে বেড়াতে যাওয়ার ছেলে? অনেক বলে কয়ে লোভ দেখিয়ে তবে সে রাজি হলো। ফেরার পথে মেধোর রেস্তোরাঁয় কাটলেট কিংবা অম্বুর মিষ্টান্ন ভাণ্ডারে যথেচ্ছ রসমালাই খাওয়াবার কথা দিলেন জগমোহন। দিবু কাটলেট আর রসমালাইয়ের ভীষণ ভক্ত। দিবু যখন সঙ্গে আছে জগমোহনের তখন ভয় কিসের? এখন তিনি আলেকজান্ডার দি গ্রেট। কই এবার আই দেখি বেটা কালো বেড়াল অথবা মোনাই ফকির আমার সামনে। মাথা ছাতু করে ফেলবো না। আজ পার্ক থেকে একটু বেশি দেরি করেই ফিরছিলেন জগমোহন। দিবুর সঙ্গে আদালতের গল্প করতে করতে আসছিলেন। কোন হাকিম এজলাসে বসে ঢুলতেন, কোন হাকিম মামলার রায় পড়ার আগে জোর হেঁচে ফেলতেন, এই সব ক্যারিকেচার শুনে দিবু হেসে খুন হচ্ছিল। রাশভারী গম্ভীর চেহারার দাদুকে এমন রসিকতা করতে শোনেনি সে। কখন গদাইবাবুর আমবাগানের কাছে এসে পড়েছেন খেয়াল নেই।
এসে যেই ডাইনে মুখ ঘুরিয়েছেন আর দেখতে পেয়েছেন সেই বিদ ঘুটে কালো বেড়ালটাকে একই ভঙ্গিতে বসে আছে, তীব্র জলজলে হলুদ চোখ, তেমনি চাউনি। আজ যেন গোঁফের তলায় কেমন একটা হাসিও রয়েছে। জগমোহন অমনি লাঠি তুলে চেঁচিয়ে উঠলেন, মার মার মার! দিবু অবাক হয়ে বলল, কি হলো দাদু, কি হলো? কাকে মারতে যাচ্ছ? জগমোহন হাঁপাতে হাঁপাতে লাঠি তুলে বললেন, ওই ওই কালো বেড়ালটাকে। বেড়াল? দিবু আরও অবাক, কই, কোথায় বেড়াল? ওই তো, দেখতে পাচ্ছিস নে, ওই যে। দিবু হাসতে লাগলো, তোমার চোখ খারাপ দাদু, ওটা তো একটা কালো কাঠ পড়ে রয়েছে। সে দৌড়ে গিয়ে এক টুকরো কাঠে লাথি মারল। জগমোহন দেখলেন বেড়ালটা সত্যি কাঠ হয়ে গেছে। তখন নিজের ভুল বুঝতে পেরে পা বাড়ালেন, মনটা ভালো হয়ে গেল। একেই বলে রজ্জুতে সর্পভ্রম, অর্থাৎ দড়িকে সাপ মনে করা। ছ্যা ছ্যা, কি লজ্জার কথা। কিন্তু কিছুটা গিয়েই হঠাৎ মনে হলো যেন চাপা স্বরে বেড়ালটা ডাকলো, মিউ। অমনি ঘুরলেন, ঘুরেই আঁতকে উঠলেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না, সেই কালো বেড়ালটা পেছন পেছন আসছে। জগমোহন ফের লাঠি তুলে চেঁচিয়ে উঠলেন, মার মার মার! দিবু এবার রেগে গেল, বলল, ও দাদু, আবার কি মারতে যাচ্ছ? জগমোহন কাঁপতে কাঁপতে বললেন, বেড়াল, সেই কালো বেড়াল। কই বেড়াল? এই তো। দিবু আরো রাগ দেখিয়ে বলল, তোমার মুন্ডু, আমি চললুম। কালো বেড়ালটা এখন একটু সরে গিয়ে রাস্তার পিচে বুক ঠেকিয়ে বসেছে। এই রাস্তাটা খা খা নির্জন। জগমোহন প্রায় আর্তনাদ করে উঠলেন, দিবু, দিবু যাস নে, কাটলেট, রসমালাই। তখন দিবু দাঁড়ালো, তারপর হাসতে হাসতে বলল, বেড়ালকে তো ভয় কিসের বলো তো, বেড়াল ইজ বেড়াল। জগমোহন হাঁটেন আর বারবার পিছু ফেরেন। আশ্চর্য, কালো বেড়ালটার সঙ্গে তার দূরত্ব সেই একই রয়ে যাচ্ছে। ভিড়ে ভরা বড় রাস্তায় পৌঁছে অবশ্য তাকে আর দেখতে পেলেন না। সেই রাতে জগমোহন অস্থির, চোখে ঘুম নেই। একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, কালো বেড়ালটাকে তিনি একা দেখতে পান, আর কেউ পায় না। দিবু দেখতে পায়নি তো। আর তার চেয়ে বড় কথা হলো, দিবুকেও বেড়ালটা গ্রাহ্য করল না, একবার বেমালুম কাঠে রূপান্তরিত হলো, দ্বিতীয়বার তার সামনে অদৃশ্য হয়ে রইল। শুধু তাই নয়, জগমোহনকে অনুসরণ করল কত দূর। অতএব জগমোহন ভয় চেপে চুপে রেখে সোজা ভেঙচি কাটলেন ভূত অর্থাৎ কালো বেড়ালকে। মিউ! কালো বেড়ালও সঙ্গে সঙ্গে বলল, মিউ। আর এতক্ষণে জগমোহন টের পেলেন তিনি বেড়ালের ভাষা বুঝতে পেরেছেন। কি বলছে ঠাহর হচ্ছে। কালো বেড়াল বলছে টাকা। হ্যাঁ, টাকা। জগমোহনের টনক নড়ল। বেড়ালের ভাষায় বলে উঠলেন, মেয়াও মেয়াও। টাকা? কিসের টাকা? কালো বেড়াল বলল, ম্যাও ম্যাও। কেন, লটারির টাকা? ওরে বাবা, বলে কি বেটা, লটারির টাকা মানেটা কি? জগমোহন হতভম্ব হয়ে বললেন, মি। হ্যাঁ, বলো কি হে? মিউ মিউ। কেন উকিলবাবু, আমার লটারিতে পাওনা টাকার কথা ভুলে যাচ্ছেন? মিউ মিউ। কি মুশকিল, তোমার লটারির টাকা তো তোমায় খুন করে ডাকাত বেটারা নিয়ে পালিয়েছে। জগমোহন বললেন, ও বুঝেছি, তা তুমি কি আমাকে মামলা করতে বলছো তোমার হয়ে? মোলো ছাই, ডাকাত বেটাদের তো আমি চিনি না। তুমি বরং দারোগা বাবুর কাছে যাও, তিনি তোমার টাকা উদ্ধার করে দেবেন। ও বেটাদের জেলে পড়বেন। যাও দেখি বাবু দারোগার কাছে। ম্যাও ম্যাও। ও কথা বললে চলবে না তো উকিল বাবু। ম্যাও। চলবে না মানে? আমি তো কবে ওকালতি ছেড়ে দিয়েছি হে। মিউ মিউ মিউ। টাকা টাকা টাকা, কোনো কথা শুনবো না, টাকা চাই। জগমোহন বিব্রত হয়ে মানুষের ভাষায় বললেন, কি আপদ, ভাগো ভাগো বলছি, নইলে লাঠি পেটা করব। কালো বেড়াল এবার নিজের ভাষায় তেরে এলো, তবে রে বুড়ো,
বলে এক লাফে তার মশারির ছাদে এসে পড়ল। অমনি পটাপট দড়ি ছিঁড়ে মশারি আর বেড়াল পড়ল জগমোহনের ওপর। মুহূর্তে হুলস্থুল ঘটে গেল। জগমোহন আর্তনাদ করতে লাগলেন, বাঁচাও বাঁচাও বাঁচাও। মশারির ভেতর জড়িয়ে মুড়িয়ে খাটের নিচে পড়ে গেলেন। বাড়ির সবাই জেগে গেল, দরজায় ধাক্কা দিতে থাকলো, কিন্তু দরজা খুলবে কে? শেষে প্রচণ্ড ধাক্কায় কপাট ভেঙে ফেলা হলো। তারপর মশারি থেকে উদ্ধার করা হলো জগমোহনকে। দিবুর বাবা প্রণবেশ বললেন, কি কাণ্ড, মশারি দড়ি ছিঁড়ল কিভাবে? দিবুর মা অরুণা বললেন, নিশ্চয় বেড়াল পড়েছিল। আমি তো জেগেই ছিলুম, কখন থেকে শুনছিলুম এ ঘরে যেন বেড়াল ডাকছে। ভাবলুম দুই বেড়ালে ঝগড়া বেঁধেছে। জগমোহন অতি কষ্টে বললেন, এক গ্লাস জল। হ্যাঁ, কথাটা তো ঠিক, দুই বেড়ালের ঝগড়া বলা যায়, কিন্তু ঝগড়াটা টাকা নিয়ে, লটারির টাকা। ব্যাপারটা ভারী রহস্যময়, মাথা মুন্ডু খুঁজে পাচ্ছেন না জগমোহন। জল খেয়ে সুস্থ হয়ে জগমোহন বললেন, কি বলছিলে বৌমা, বেড়ালের ঝগড়া না কি? অরুণা বললেন, হ্যাঁ, মনে হচ্ছে দুটো বেড়াল ঝগড়া করতে করতে আপনার মশারির ওপর পড়েছিল। জগমোহন জোরে মাথা নেড়ে বললেন, না, টাকা, লটারির টাকা। তার মানে? প্রণবেশ অবাক হয়ে বললেন, বাবা, লটারির টাকা মানে কি? জগমোহন ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। তারপর হাঁটু মুড়ে খাটের তলায় ঢুকলেন। বাড়ির লোকেরা হতবাক। দিবু ঘুম জড়ানো চোখে তাকিয়ে বলল, ও দাদু, ওখানে ঢুকছো কেন? বিড়ালের ভয়ে? তাই শুনে রাঁধুনি হরু ঠাকুর, কাজের লোক আন্নাকালী আর চাকর নবা পরস্পর চাওয়াচাওয়ি করে ফিকফিক করে হাসতে লাগলো। অরুণা ধমক দিয়ে বললেন, এতে হাসির কি আছে? যাও গিয়ে শুয়ে পড়ো গে সব, সকাল সকাল উঠতে হবে, দেওঘরের ঠাকুরপো আসবেন না কাল, কত কাজ। ওরা বেজার মুখে যে যার জায়গায় চলে গেল। খাটের তলায় ঘষ্টানোর শব্দ হচ্ছিল। জগমোহন কি একটা টেনে বের করছেন। একটা পুরনো সুটকেস, একদিকে ছোট্ট তালা আটকানো। সুটকেসটা টেবিলে রেখে জগমোহন বললেন, একেবারে ভুলে গিয়েছিলুম, হাই ভুলো মন। মোনাই ফকির খুন হওয়ার কদিন আগে এটা আমায় রাখতে দিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে ডাকাত বেটারা খামোখা বেচারিকে খুন করে গেল। খামোখাও হয়তো নয়, এর আগে টাকাগুলো পেলে খুন করতো না, পাইনি বলেই রেগে মেগে মুন্ডু কেটে ফেলেছিল। কিন্তু দেখো, আমি স্বপ্নেও ভাবিনি এই সুটকেসের মধ্যে। কি ভুল, কি ভুল। প্রণবেশ বললেন, ও বাবা, ব্যাপারটা কি বলবেন খুলে? জগমোহন দাঁত খিঁচিয়ে বললেন, বলবো আবার কি, মোনাই ফকিরের টাকা, শিগগির একটা চাবির গোছান, তালা না খুললে ভাঙতেই হবে শেষ পর্যন্ত। মোনাই ফকিরের আস্তানা ঘিরে জগমোহন একটা অনাথ আশ্রম বানিয়ে দিয়েছেন। অনাথ ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া শিখছে, কারিগরি কাজ শিখে মানুষ হচ্ছে। মোনাইয়ের লটারির টাকা। জগমোহনও কিছু দিয়েছেন নিজের পুঁজি থেকে। আজকাল সেই অনাথ আশ্রম নিয়েই থাকেন তিনি। বাকি জীবনের জন্য একটা ভালো কাজ পেয়ে গেছেন। আর কালো বেড়ালটা শেষবার দেখেছিলেন অনাথ আশ্রম উদ্বোধনের দিন। কলকাতা থেকে এক মন্ত্রী মশাই গিয়েছিলেন উদ্বোধন করতে। জগমোহন দেখেছিলেন অত ভিড়ের মধ্যে কালো বেড়ালটা দিব্যি এসে তাঁর দু পায়ের ফাঁকে কিছুক্ষণ বসে থাকল। পা শিরশির করছিল, তবু আর ভয় পাননি জগমোহন। এমনকি যাওয়ার সময় বেড়ালটা মিউ বলে কৃতজ্ঞতা জানিয়ে গেল। মোনাই ফকিরের আত্মার শান্তি হয়েছে, আর জগমোহনকে জ্বালাতে আসে না। অবশ্য জগমোহন এখন কদাচিৎ কালো বেড়াল দেখলে চমকে ওঠেন, তবে আর মার মার বলে তাড়া করেন না। এরা তো ভূত নয়, নেহাত পাড়ার হুলো। একটু হেসে বেড়ালের ভাষায় ধমক দিয়ে শুধু বলেন, মিউ, অর্থাৎ তুই আবার কে রে, ভাগ ভাগ। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক, শেয়ার
এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।